হ্যালো, আজকের ব্লগটা হচ্ছে বাংলায়। বাবা মায়ের জন্মদিন আমি একসাথে সেলিব্রেট করেছিলাম। ব্লগটা অনেক দিনের। আজকে চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, তার সাথে সাথে কী কী রান্না করলাম সেগুলোও দেখাবো। সবটাই থাকছে আজকের এই ব্লগে। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যায়। বেসিক্যালি ছিল বাবারই জন্মদিন, কিন্তু মায়ের জন্মদিনটা যেহেতু ডিসেম্বর মাসে আর মা থাকছে না, ভাবলাম দুজনের জন্মদিন একসাথে সেলিব্রেট করি। অনেক রকম মাছ হয়েছিল, মাংসটা শেষ মুহূর্তে হয়নি। আর এদিকে রান্না করতে করতে কিছু কিছু জিনিস দেখেছি একদমই নেই শেষের দিকে, তাই আবার অর্ডার করে দিয়েছিলাম চটপট করে। এই একটা সুবিধা আছে, এখানে অর্ডার করে দিলে তাড়াতাড়ি চলে আসে। বাঁধাকপি করেছিলাম, তার সাথে দুধ, তার সাথে গাজর, অনেক কিছু রান্না করেছিলাম। কি কি রান্না করেছি সেটা আমি তোমাদের ভিডিও শেষেই বলবো। আর যা যা রান্না করেছি চেষ্টা করেছি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপ শেয়ার করার। বাবার জন্মদিন প্রত্যেক বছর জানো তো, বাবার জন্মদিনে আমি ফাদার্স ডে বা মাদার্স ডেতে কাউকেই কিছু গিফট করি না। আমার মনে হয় বাবা মায়ের দিন পালন করার জন্য আলাদা করে কোনো দিন হয় না, কিন্তু জন্মদিনটা যেহেতু সবার জন্য স্পেশাল, যতই আমরা বাচ্চা থেকে বড় থেকে বুড়ো হয়ে যাই, কিন্তু জন্মদিন না, স্পেশাল তো হবেই। সেজন্য আমি যবে থেকে ইনকাম করা শুরু করেছি তবে থেকে বাবা মাকে কিন্তু আমি জন্মদিনে কিছু না কিছু গিফট করি নিজের টাকায়। আগে টিউশন করতাম, তখন ছোট গিফট করতাম। এখন নিজে চাকরি করি, তাই চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে যখনই হোক কম বেশি একটু কিছু গিফট করার। গিফট পেতে কার না ভালো লাগে? বাবা মায়ের তো অবশ্যই ভালো লাগবে। সেটা যদি হয় সন্তানের থেকে গিফট পাওয়া, সেটা ছোট হোক বড় হোক দামি হোক, সেটা কখনোই ম্যাটার করে না। ম্যাটার করে যে তুমি কি গিফট করছো। বিশ্বাস করো, এগুলো বুঝতে বুঝতে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু সময় লাগলেও আমি এটা বুঝতে পেরেছি। বাবা মা কোনো দিনই মুখ ফুটে আমাকে কিছুই বলে না যে ওদের এটা চাই, কারণ এখন আমি ইনকাম করি, বাবা মা বলতেই পারে, কিন্তু সেটা কিন্তু তারা বলে না। আমি এই জন্য নিজের স্বার্থের মতো যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি তাদের যেগুলো লাগবে সেগুলো কখনো। আর আমার বাবার কথা কি বলবো, এই মানুষটা আমার কাছে হিরো। প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই তার বাবা মা হিরো হয়, কিন্তু আমার বাবার লাইফের স্ট্রাগলটা অন্যরকম ছিল। 33-34 বছর বয়স থেকে তার জীবনের আসল স্ট্রাগলটা শুরু হয়। নিজে একটা গোটা সংসার দাঁড় করানো, আচমকা মাথা থেকে ছাদ চলে যাওয়া, লাইফে একটা বড় টার্ন আসে যেখানে সে কাউকেই পায়নি পাশে। তার বাবা মা আত্মীয় পরিজন কেউ ছিল না, রাদার তারা চায়ও নি পাশে থাকতে সেই জন্য। কিন্তু বাবা কিন্তু থেমে থাকেনি, আর বাবার পাশে সে যে সবসময় সাহস জুগিয়ে গেছে সেটি হলো আমার মা। মানে আমার মা সব সময়, বাবাকে কখনো আমি আজ পর্যন্ত দেখিনি কোনো দিন কোনো দাবি করতে, এটা আমাকে দিতে হবে বা এটা আমাকে কিনে দাও। সব সময় যদি বাবা দিতেও চেত, মা সবসময় বলতো না আমি কিছু কিনবো না। কেনার সামর্থ্য ছিল না সেটা নয়, কিন্তু কি হয় জানো তো, একটা জায়গায় এসে যখন লাইফটা একটা অন্যভাবে টার্ন নেয়, তখন মনে হয় যে একটু সেভিংস করি। সেভিংসটা যত বেশি থাকবে তাহলে হয়তো আমি সিকিউরিটিটা পাবো। সত্যি টাকা মানুষকে কিভাবে বদলে দিতে পারে সেটা তো আমরা দেখেছি, আমার থেকেও বেশি আমার বাবা মা দেখেছে। যদিও তারা আমাকে কোনো দিনই কিছু বুঝতে দেয়নি, কিন্তু বড় হলে যখন তোমার চেতনা আসবে, যখন তুমি সব বুঝতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে তোমার সাথে কে ঠিক করেছে ভুল করেছে। এই যে বাবা মায়ের জীবনটা এতটাই পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তনটা কিন্তু আমার জীবনে কখনো তারা আসতে দেয়নি। বাবা মারা বোধহয় এরকমই হয়, নিজেরা খারাপ থাকুক বা নিজেরা দুঃখে থাকুক কষ্টে থাকুক, সন্তানদের কিন্তু বুঝতে দেয় না। যত বড় হয়েছি সেটা আরও বেশি করে বুঝতে পারছি। আমি জানি না আমার সাথে যদি এরকম হয় বা হতো আমি কি করতাম। হয়তো মা বাবা বলেই পেরেছে আবার ঘুরে দাঁড়াতে, কিন্তু ভগবান যদি তোমার সাথে থাকে না, শত লোকে চেষ্টা করলেও তোমার খারাপ কোনো দিন হবে না, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আর আমি কর্মফলে বিশ্বাস করি, তুমি যার সাথে ঠিক যেরকম করবে তোমার সাথে সেটাই ভগবান তোমাকে ফেরত দেবে, সেটা এই জীবনে দিয়েই তোমাকে যেতে হবে। এটা আমি খুব বিশ্বাস করি, জানো তো, আমাদের লাইফে এটা খুব হয়েছে, খুব। সেই জন্য বাবা সবসময় বলে যে কারোর ক্ষতি করো না। তুমি যদি কারোর ক্ষতি করো না, সেই অভিশাপ তোমার জীবনে নেমে আসবে, কিছুতেই তুমি সেটাকে আটকাতে পারবে না। স্বয়ং ঈশ্বর তোমার সাথে থাকবে তুমি যদি ঠিক থাকো। তো বাবার সাথে আমি অনেক কিছু শিখেছি, আর মার থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে ধৈর্য। আমার মায়ের এত ধৈর্য, আর আমার মায়ের ব্যবহার, সত্যি কথা বলছি, বিশ্বাস করবে না, আমিও অতটা ধৈর্যশীল নই, অতটা আমি পেশেন্স নই, আমি ভীষণ ইমপেশেন্স, একজন রাগী। কিন্তু আমার মা যতটা ধৈর্য, তার সাথে আমার মা মানুষকে এত ক্ষমা করতে পারে, যেটা আমি না পারি না। মিথ্যে কথা বলবো না, আমি একদম পারি না।
মা বলে রেগে কি হবে, ঠিক আছে, সে ভুল করেছে বলে তুমিও ভুল করবে। কিন্তু এখন কি মনে হয় জানো, কিছু কিছু মানুষ আছে যারা জেনে শুনে তোমার জীবনটাকে ঠিক করবে, তছনছ করে দেওয়ার, আর সেটা যদি তুমি বুঝতে পারো সেটার প্রতিবাদ করা উচিত। আমার তো তাই মনে হয়। তো আমি একটু এরকমই, কারণ আমি আমার বাবা মাকে এতটাই কষ্ট করতে জীবনে দেখেছি, আর কতটা চোখের জল ফেলতে দেখেছি সেটা আমি জানি। যদিও সেটা আমার আড়ালে হয়েছে, তাদের কষ্টটা কোনো দিন মুখে তারা প্রকাশ করেনি। এটা নয় আমার বাবার কিছু সামর্থ্য ছিল না, বাবা কিনতে পারতো না, কিন্তু বাবা মা যতটুকু সবটাই আমার জন্য রেখেছে, সবটাই, নিজের জন্য কিছুই কখনো করেনি। ভেবেছে না মেয়েটারকে, কারণ ওই যে বললাম, যখন তোমার হঠাৎ করে তুমি বুঝতে পারবে তোমার নিজেদের মানুষগুলো অচেনা হয়ে যাবে এবং তারাই ভালোর মুখোশ পরে থাকবে, তার থেকে বড় যন্ত্রণার কিছু হয় না। সেই জন্যই বাবা মা সবসময় চেষ্টা করেছে আমার লাইফটাকে সবসময় সিকিওর করার, যাতে আমার কোনো দিন এরকম না মনে হয়। কিন্তু বিশ্বাস করো, ভগবানের আশীর্বাদে, আর সব থেকে আমি যেটা বিশ্বাস করি বাবা মায়ের আশীর্বাদে, আমি খুব ভালো না থাকলেও খুব খারাপ কিন্তু নেই। যতটুকু পেরেছি চেষ্টা করে যাচ্ছি বাবা মায়ের পাশে দাঁড়ানোর। আরেকটা কথা, আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো বলে সেটা কখনোই মনে করি না। আমার মনে হয় যে বাবা মায়ের প্রতি কিছু করতে পারাটা আমার সৌভাগ্য। সবার কাছে না সেই সৌভাগ্যটা থাকে না, আমার কাছে আছে। আজকে অনেক কিছু বলে ফেললাম, আর এর মাঝখানে দেখো রান্নাগুলোও কিন্তু চটপট করে হয়ে যাচ্ছিলো। অনেক কিছু রান্না করেছি, সেটা ভিডিও শেষেই বলবো। আসলে বাবা মায়ের ব্যাপারটা হলে আমি বেশি একটু ইমোশনাল হয়ে যাই, সেটা বোধহয় প্রত্যেকটা সন্তানই হয়। কিন্তু আমার বাবার লাইফে মানুষটা এত স্ট্রাগল করেছে, তার চোখ থেকে জল পড়েছে। সেই জল যাদের জন্য পড়েছে, যারা যারা দেয়, তারা জীবনে ভালো থাকবে না, থাকতে পারে না। এটা আমি বিশ্বাস করি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আর মানুষ যতই তোমার খারাপ করতে চাক না কেন, ভগবান যদি, স্বয়ং ঈশ্বর যদি তোমার ভালো করতে চায় না, সে খারাপ তোমার কেউ করতে পারবে না। ঠিক আছে, তো এই সমস্ত আরও অনেক কিছু আছে যেটা আমি চাইলেও এখন বলতে পারবো না, আমি ইমোশনাল হয়ে যাই। বিশেষ করে বাবা মায়ের জন্য একটু বেশি হয়ে যায়। তবে খুব লাকি জানো তো, আমি এরকম একজন বাবা মা পেয়েছি যারা সব সময় ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক। শুধু তাই না, আমার যে কোনো পরিস্থিতিতে আমার বাবা মা সব সময় আমি তাদেরকে পেয়েছি। আমি ভগবানের কাছে এটা খুব গ্রেটফুল যে অনেক বাবা মা আছে তার সন্তানদের পাশে থাকে না, কিন্তু আমার বাবা মা সেটা নয়। এটাই আমার জন্য অনেক। ঠাকুরকে শুধু একটাই চাওয়া, সবাই যেন সুস্থ থাকি। বাকিটা খারাপ, দেখো আজকে ভালো থাকলে কালকে খারাপ থাকবো, কিন্তু আমরা যেন সবটা সামলে উঠতে পারি, সবাই একসাথে থাকতে পারি। এর থেকে আর বেশি কিছু চাওয়া হতে পারে না। আর এদিকে বাবা মায়ের জন্য একটু কিছু স্পেশাল রান্না করব, সেটা তো খুব স্বাভাবিক। আর চেষ্টা করি জানো তো, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়, যতটুকু তারা জীবনে না পাওয়াগুলো থেকে গেছে, সেগুলো যেন আমি কিছুটা হলেও দিতে পারি। আমি জানি না কতটা সফল হয়েছে, আদৌ সফল হয়েছে কি না, কিন্তু আমি চেষ্টা করি তাদের মুখে হাসি রাখার। তাদের যা যা দরকার হয় আমি চেষ্টা করি সেগুলোকে করার। কোনো দিন তারা দাবিও করে না বা আমার কাছে কিচ্ছু চায় না যে আমার এটা দরকার, কিন্তু আমি চেষ্টা করি করার। ওই যে বললাম, সবটাই আমার জন্য করছে, সবটাই আমার জন্য রেখে দিচ্ছে। এটা খুব স্বাভাবিক, বাবা মারা তো সন্তানদের জন্যই রাখবে বা করবে, কিন্তু নিজেদের জন্য তো করা উচিত বলো, কিন্তু তারা সেটাও করে না। এখনও বিশ্বাস করবে নাকি জানি না, এখনও তাদের পক্ষে যতটুকু সম্ভব হয় সেটাও তারা রেখে দিচ্ছে শুধুমাত্র আমার জন্য, না মেয়ের। তো আমি ভগবানের কাছে সত্যিই খুব গ্রেটফুল যে এরকম বাবা মা আমার জীবনে আছে। সবসময় বাবা মায়ের টাকাটা থাকা দরকার হয় না, এরকম বাবা মা পাশে থাকলে না অনেক কঠিন কাজ সহজ মনে হয়। আমার তো তাই মনে হয়। অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, আমারও যায়, এরকম নয়। তখন আমি যখন বাবা মাকে বলি, তখন বলে ঠিক আছে, আজকে খারাপ আছে, দেখবে কালকে ঠিক ভালো হবে। শুধু কারোর এমন কোনো ক্ষতি করো না যার জন্য তোমাকে পরবর্তীকালে ভুগতে হয়। তখন আমি সেটা চেষ্টা করি কারোর এতটাও কোনো দিনই ক্ষতি না করার। আমার অজান্তে যদি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্ষতি জিনিসটা না, কারোর চোখ থেকে জল বেরোনোটা, তোমার কারণে যদি কারোর চোখ থেকে জল বেরোয়, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা আর কখনোই কম্পেনসেট হয় না। যাই হোক, এখানে বাবা মায়ের সমস্ত প্রিয় খাবারগুলোই আমি বানানোর চেষ্টা করেছি, আর মা তার সাথে প্রচুর হেল্প করেছে। মায়ের হেল্প ছাড়া তো এতগুলো রান্না একদিনে করা সম্ভব না, আর বাবা তো অবশ্যই হেল্প করেছে। দীপ আগের দিন সব বাজার করে নিয়ে এসেছে। আর একজনের কথা না বললেই নয়, এই বিয়ের পর থেকে দীপ, আমি কখন এক্সপেক্ট করিনি যে ও এতটা
আমার সাথে দেবে, মানে আমি যাই করি না কেন আমার বাবা মায়ের জন্য কোনো দিনই কোনো কিছুতে শুধু মানা তো করেই না, সবসময় আমাকে এনকারেজ করে, তোর এটা করা উচিত, তুই একটা কথা বল, আমি বরং রেগে যাই। এরকম মানুষ পাওয়াও আমার মনে হয় খুব লাকিলি মানুষ পায়, এরকম একটা ভালো মানুষ। তার সাথে তো আমার শ্বশুর শাশুড়ি মা আছেই, তারা ভালো না হলে ছেলেটা কী করে ভালো হবে, এটা আমি খুব বিশ্বাস করি। বাবা মা ভালো না হলে কি ছেলে মেয়ে ভালো হয়? হয় না, এতটা ভালো তো হয়ই না। যাই হোক, তোমাদের সাথে আজকে জানো তো অনেকটা মনের কথা বলে ফেললাম। আসলে অনেক কিছু জমেছিল, অনেক কিছু বলার ছিল। আসলে বাবা মা না, আমার এত কষ্ট হয় যখন বাবার চোখ থেকে আমি কখনো জল দেখেছি, সেই দিনগুলো আমি ভুলতে পারি না। কিন্তু খারাপ দিনের মাঝেও যে ভালো দিনগুলো আসে সেটা ঠিক কথা। যাই হোক, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমরা যেন সবাই ভালো থাকি একসাথে। তো বিধ্বস্ত অবস্থা, এখন এক্স্যাক্টলি 4:30 বাজে। ওই দেখো, জানি না দেখাতে পারবো কিনা, ও হচ্ছে না জুম। এনিওয়ে এক্স্যাক্টলি 4:30 বাজে। অনেক লেট হয়ে গেছে আমি জানি, কিন্তু এতগুলো আইটেম হয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে ব্যাক ক্যামেরা শেয়ার করছি যে কী কী রান্না করলাম আমি ফাইনালি কী কী দিয়েছি। এখনও ওই দেখো ওই কড়াইতে হচ্ছে চিকেন, মানে ওইদিকে ফিশটা হচ্ছে, 2টো ফিশ দিয়ে দিয়েছে, আর 2টো ফিশ ওই যে আমার আর দিতের এই যে এখানে হচ্ছে তাওয়া ফিশটা, আর এই যে চিংড়ি মাছের এটাও হচ্ছে। ঠিক আছে, তো চলো তুমি ব্যাক ক্যামেরা দেখো। তো চলো এবার এক এক করে দেখাই। ভাত, ঘি, এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, এটা বড়ি ভাজা, লঙ্কা। ঠিক আছে, তারপর চলে আসি, এখানে হচ্ছে আর মাছের ঝাল, এটা হচ্ছে ফুলকপি দিয়ে, আর হচ্ছে ট্যাংরা মাছ, এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই, আর এখানে হচ্ছে চাটনি, গাজরের হালুয়া, আর হচ্ছে দই, মিষ্টি দই। বাবার প্লেটেও তাই সেম আছে, মা বসে পড়ো। এই যে দই, গাজরের হালুয়া, এটা হচ্ছে এই চাটনিটা মা বানিয়েছে। মা কী দিয়ে বানিয়েছে ওটা? জলপাইয়ের চাটনি। এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে, এটা হচ্ছে ওই পমফ্রেট মাছের ওই তাওয়া ফ্রাই মতন আর কি, এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, এটা হচ্ছে ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে, আর এটা হচ্ছে আর মাছের ঝাল, আর এইখানে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, মুসুর ডাল আর মুগ ডাল বড়ি ভাজা আছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে, আর এখানে ঘি। নুনটা দেওয়া হয়নি। তোমাদের সাথে তো শেয়ার করলাম কি কি রান্না করেছিলাম। হ্যাঁ, এত কিছু রান্না করেছি, অবশ্যই সবার হেল্পেই করেছি, কিন্তু পুরো রান্নাটা কিন্তু আমি নিজের হাতে করেছি, কিচ্ছু আমি মাকে করতে দিইনি। মা শুধু চাটনিটা বানিয়ে রেখেছিল, ব্যাস, বাকি সব রান্না আমি করেছি। আমার খুব ভালো লেগেছে জানো তো, এরকম সুন্দর করে নিজের হাতে তাদের জন্মদিনটা সেলিব্রেট করা, এগুলো আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি করার, তা আমার পক্ষে যতটা সম্ভব, ওই যে বলেছি তাদের অনেক না পাওয়াগুলো আমি চেষ্টা করব তাদের সেগুলোকে করার। তারা কিন্তু করতে পারে, কিন্তু তারা করে না। আমি ওই জন্য বলেছি তোমাদের করতে হবে না, আমি তো আছি, আমি করব। তো তারা ভীষণ খুশি হয়েছিল, সব স্বাভাবিক, আমি যাই রান্না করি না কেন সেটা তো খুশি হবেই। আর দীপ কিন্তু আমাকে অনেক সাহায্য করেছিল। ওই যে বললাম, এই বিয়ের পরে সবথেকে বড় সাপোর্ট হচ্ছে তার হাজব্যান্ড এবং তার হাজব্যান্ডের ফ্যামিলি। লাকিলি এই দুটো জিনিসই ভগবান আমাকে দিয়েছে। তো এর থেকে বড় পাওয়া আমার মনে হয় আর কিছু হতে পারে না। টাকা পয়সা আজকে কম আছে, কালকে হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ভালোবাসা, এই সাপোর্ট সবাই চাইলেও পারে না। তোমরা আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই সবাই প্রত্যেকে খুব ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। ব্যাস, একটু সুস্থ থাকলে বাকিটা আমরা সবাই সামলে নেব। মানসিক এবং শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে চাই। এটাই ছিল আমার বাবা মায়ের জন্মদিনে তোমাদের সাথে শেয়ার করা আমার একটা ছোট্ট ব্লগ। জানি না অনেক কিছু বলে ফেললাম, তোমাদের সাথে আবারও দেখাবে নতুন একটা ব্লগে। আজ চল।